এবারে প্রথমবারের জন্য নেটে বসছেন নাকি নেটের প্রিপারেশন আগে থেকেই চলছে? নেট মানেই তো কনসেপ্ট আর প্রচুর প্রচুর প্র্যাকটিস, তাই না? বিশেষ করে পেপার ওয়ান, যেটা কিনা আমাদের নিজের সাবজেক্ট থেকে আলাদা কিছু সাবজেক্ট আমাদেরকে আয়ত্ত করতে হয়। এই পেপার ওয়ানেরই একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে হায়ার এডুকেশন, যেখান থেকে প্রত্যেক বছর কিছু না কিছু প্রশ্ন থাকেই থাকে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসিআই। আজকের এই ভিডিওতে হায়ার এডুকেশনের মতো গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টারের কনসেপ্টটা একটুখানি ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করব। হায়ার এডুকেশন সম্পর্কে জানতে গেলেই প্রথমে আমাদের ভারতবর্ষের প্রাচীন শিক্ষা ব্যবস্থা ঠিক কেমন ছিল সেটা সম্পর্কে একটু ধারণা রাখা দরকার। আমরা যদি দেখি যে একেবারে প্রথমে অর্থাৎ বেদ এবং উপনিষদের যুগে আমরা দেখেছিলাম যে গুরুগৃহে থেকে পড়াশোনার একটা পদ্ধতি ছিল। তো সেই টাইমের যদি আমরা এডুকেশনের দিকে ফোকাস করি, সেখানে কিন্তু আমরা রাজনীতি, অর্থনীতি এবং জীবন ধারণের উপযোগী বিভিন্ন ধরনের বিষয় সম্পর্কে কিন্তু জ্ঞান আরোহণ করতে দেখি, এবং তার সাথে তক্ষশিলার মতো একটি গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্র কিন্তু প্রাচীন ভারতে এক্সিস্ট করত। এবার আরেকটু এগিয়ে যাই, যেখানে বুদ্ধিস্ট এডুকেশনের পর্ব চলে এসছে। সেই বুদ্ধিস্ট এডুকেশনের শিক্ষা কেন্দ্র হিসাবে আমরা কিন্তু নালন্দা, বিক্রমশিলা এবং বল্লভীর মতো শিক্ষা প্রতিষ্ঠানকে দেখেছি, যেখানে দর্শন, বিজ্ঞান সাথে আরো প্রগতিশীল বিভিন্ন ধরনের শিক্ষার ব্যবস্থা ছিল। এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা তো বলাই বাহুল্য, সারা বিশ্বের প্রচুর প্রচুর আগ্রহী ছাত্র এবং তার সাথে জ্ঞানী গুণী মানুষের সমাবেশ হয়েছিল এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে। এর পরবর্তীকালে যখন আমরা জৈনিজম পেলাম, অর্থাৎ কিনা জৈন এডুকেশনের দিকে যদি তাকাই, তাহলে আমরা সেক্ষেত্রে শিক্ষার কেন্দ্র হিসেবে দেখতে পাই সোমপুরী, জগদ্দলের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানকে। প্রাচীন ভারতের এই যে শিক্ষা ব্যবস্থা, তার যে জয়রথ, তা কিন্তু সাকসেসফুলি এগিয়ে চলেছিল। এবার আমরা চলে আসি ভারতবর্ষের স্বাধীনতার সময়কারে, স্বাধীনতার পরবর্তী সময়কার বা স্বাধীনতার ঠিক আগে আগে সময়কারের শিক্ষা ব্যবস্থার কথা। যখন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করছে, তখন কিন্তু একটা সুসংঘবদ্ধ শিক্ষা ব্যবস্থার প্রয়োজন আমাদের মধ্যে এসে পড়েছে। এছাড়াও আমরা যখন ভারতে ইংরেজ শাসনের সময় ছিলাম, তখন কিন্তু আমরা একটা টাইমে উডের ডিসপ্যাচের পরে আমরা দেখেছি ভারতে প্রাচ্য এবং পাশ্চাত্য শিক্ষার একটা দ্বন্দ্ব চলে এসেছিল। অর্থাৎ কিনা পাশ্চাত্য শিক্ষার যদি প্রয়োজন থাকে, সেটা কতটা থাকে, এবং কিছু মানুষের ভাবনা চিন্তার সাথে আলাদা কিছু মানুষের ভাবনা চিন্তা এক্ষেত্রে একটা দ্বান্দ্বিক পরিস্থিতির সৃষ্টি করেছিল। তো যাই হোক, পরিস্থিতি যাই হোক না কেন, আমরা কিন্তু প্রাচ্য এবং পাশ্চাত্য দুটো শিক্ষাকেই কিন্তু আমরা ভারতবর্ষে একসাথে চলতে দেখেছি। তো যখন স্বাধীনতা হলো, অর্থাৎ 1947 সাল, সেই 47 সালের পরে আমরা কি দেখছি, 47 সালের ঠিক পরে 48-এ রাধাকৃষ্ণন কমিশন, স্বাধীন ভারতের প্রথম কমিশন ছিল কিন্তু এই রাধাকৃষ্ণন কমিশন। তো আমরা যখন হায়ার এডুকেশন পড়বো, তখন কিন্তু এই এডুকেশনের কথা, এই সমস্ত কমিশনগুলোর কথা কিন্তু পড়তেই হবে। এবং এই রাধাকৃষ্ণন কমিশন কিন্তু ফোকাস করেছিল একেবারে ইউনিভার্সিটি এডুকেশনের দিকে। তাহলে এখন অনেকেরই মনে হবে, তাহলে এটাই কি ভারতের প্রথম শিক্ষা কমিশন? পরাধীন ভারতে কি কোনো শিক্ষা কমিশন ছিল না? না, অবশ্যই ছিল। হান্টার কমিশন থেকে শুরু করে আরো আমরা দেখেছি ইউনিভার্সিটি কমিশন, বিভিন্ন টাইমে বিভিন্ন কমিশন দেখেছি। সেগুলোর ইতিহাস যেরকম জানবো, তার সাথে গুরুত্বপূর্ণ যে সমস্ত কমিশনগুলো স্বাধীনতার পর্বে পরবর্তীকালে আমরা পেয়েছি, সেটাই কিন্তু আমরা বেশি করে ফোকাস রাখবো। অর্থাৎ রাধাকৃষ্ণন কমিশনের কি কি সুপারিশ ছিল, এবং কোন কোন মানুষ ছিলেন এই কমিশনের মধ্যে, এবং বলা হচ্ছে যে এই কমিশনের সভাপতি কে ছিলেন, কি কি বিষয় এখানে নতুন করে ইনক্লুড করার কথা ভাবা হলো, এই ধরনের বিষয়গুলো কিন্তু রাধাকৃষ্ণন কমিশন থেকে পড়বো আমরা। তারপরে চলে আসছি মুদালিয়ার কমিশন, যেটা হয়েছিল 1952 থেকে 53 সালের মধ্যে, এবং এই কমিশন কিন্তু ফোকাস করেছিল মূলত সেকেন্ডারি এডুকেশনকে। এই বিষয়গুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা আলাদা আলাদা করে যখন পড়ছি, এবং তারপরে গিয়ে পড়ার পরে গিয়ে যে ধারণাটা নিজেদের ভেতরে রাখবো যে কোন কমিশন কোন ধরনের শিক্ষাকে ফোকাস করছে, এবং সেক্ষেত্রে তাদের সুপারিশগুলো কি ছিল। মুদালিয়ার কমিশনের পরে আমরা কোঠারি কমিশনে দেখছি, যেখানে শিক্ষার ডেভেলপমেন্ট, সামগ্রিক শিক্ষার ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে গুরুত্ব দেওয়া হলো। এরপরে আমরা পাচ্ছি জাতীয় শিক্ষানীতি, যেটাকে আমরা বলছি এনইপি। আমরা এখনো পর্যন্ত 3টে এনইপি পেয়েছি, অর্থাৎ কিনা ন্যাশনাল এডুকেশন পলিসি বা জাতীয় শিক্ষানীতি। প্রথম জাতীয় শিক্ষানীতি আমরা পেয়েছিলাম 1968-এ। প্রথম শিক্ষা কমিশন 1968-এ ছিল আমাদের প্রথম শিক্ষা কমিশন, এবং তারপরে ছিল 1986-এ, এবং তারপরে এনইপি 2020। প্রতিটি এনইপি কিন্তু ভীষণ ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ, এবং প্রতিটি এনইপির টাইমে
কে প্রধানমন্ত্রী ছিলেন, কি তার সুপারিশ ছিল, এগুলো কিন্তু পুরো আলাদা আলাদা করে আমরা নোট করে করে পড়বো। ঠিক আছে, এবার যদি আমরা দ্বিতীয় শিক্ষানীতি 1986 এর দিকে তাকাই, তাহলে দেখা যাচ্ছে যে সেই শিক্ষা কমিশনের পরে সেখানে কিন্তু কিছু রিভিশন পর্ব এসেছিল, যেটাকে আমরা প্রোগ্রাম অফ অ্যাকশন বলে থাকি। এই ধরনের ছোট ছোট বিষয় এবং টার্ম, তার ফুল ফর্ম, সেগুলো কিন্তু আমাদের এখানে মনে রাখতে হচ্ছে। এবার আমরা যদি 2005-এর দিকে যাই, সেখানে দেখা যাচ্ছে যে একটা কমিটি, যেটা কিনা বলা হচ্ছে স্যাম পিট্রোডা কমিশন, যেখানে কিন্তু শিক্ষার উন্নতির জন্য বিশেষভাবে ভাবনা চিন্তার কথা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার চলে আসি এই যে শিক্ষা, সেটা উচ্চ শিক্ষাই হোক বা প্রাথমিক স্তরের শিক্ষাই হোক, সেই শিক্ষার অবস্থানটা আমাদের সাংবিধানিক দিক থেকে ঠিক কোন জায়গায়, সেই বিষয়েও কিন্তু ধারণা রাখা দরকার। তো সেক্ষেত্রে আমরা দেখছি যে এই যে শিক্ষা বা এডুকেশন, এটা কিন্তু একটা সংবিধানের যৌথ তালিকার অন্তর্গত, যেটাকে আমরা কনকারেন্ট লিস্ট বলে থাকি। অর্থাৎ কিনা রাজ্য এবং কেন্দ্র উভয়ের কিন্তু রেসপন্সিবিলিটি রয়েছে এই শিক্ষা ব্যবস্থাটাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং তার উন্নতির জন্য। আমরা দেখতে পাচ্ছি 42তম সংবিধান সংশোধন হয়েছিল 1976-এ। সেই 42তম সংবিধান সংশোধনীতে আমরা এই শিক্ষা বিষয়টিকে যৌথ তালিকায় অন্তর্ভুক্ত হতে দেখলাম। তাহলে এর আগে এটা কোন তালিকায় ছিল? এর আগে কিন্তু এটা ছিল রাজ্য তালিকার অন্তর্ভুক্ত। আচ্ছা, এবার চলে আসি জাতীয় শিক্ষানীতির কাঠামোর ক্ষেত্রে। জাতীয় শিক্ষানীতির কাঠামো তো অবশ্যই দেখব HECI, এই যে একটা শর্ট ফর্ম আমরা দেখছি, তার ফুল ফর্ম হচ্ছে হায়ার এডুকেশন রেগুলেটরি কাউন্সিলিং, উচ্চ শিক্ষা নিয়ন্ত্রক পরিষদ। এই নিয়ন্ত্রক পরিষদের ঠিক কি কি দায়িত্ব, কি কি তার আওতায় কি কি প্রতিষ্ঠান রয়েছে, এই সমস্ত বিষয় কিন্তু আমাদের হায়ার এডুকেশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা কিন্তু হায়ার এডুকেশন রেগুলেটরি কাউন্সিল। আচ্ছা, যে জাতীয় শিক্ষানীতি বহু চর্চিত এবং হায়ার এডুকেশনের ক্ষেত্রে ভীষণ ভীষণ রকম ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এনইপি 2020। এনইপি 2020 এত বড় একটা শিক্ষার একটা বিষয়, যেটাকে কিন্তু খুব ছোট করে বলা যায় না, তবু এর গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আমি দেখানোর চেষ্টা করছি খুব ছোট করে। সেটা হচ্ছে যে এই যে মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিট সিস্টেম, একটা শিক্ষা ব্যবস্থায় একজন মানুষের দীর্ঘতর শিক্ষা ব্যবস্থার যে জীবন, শিক্ষা জীবন, সেখানে নানা রকম সমস্যা অসুবিধা আসতে পারে। তো সেক্ষেত্রে সেটা যেন তার শিক্ষা গ্রহণে কোনো রকম ভাবে বাধা সৃষ্টি না হতে পারে। তো সেই কারণে এনইপি 2020-তে কিন্তু মাল্টিপল এন্ট্রি এবং এক্সিটের বিষয়টিকে তুলে ধরা হয়েছে। এবার চলে আসি এবিসি। এই এবিসিটা কি? এবিসি হচ্ছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস, অর্থাৎ স্টুডেন্টদের ডিজিটালি সমস্ত রকমের একাডেমিক যে ক্রেডিট হচ্ছে সেটাকে সংরক্ষণ করে রাখা। এই একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস এর বিষয়টি আমরা কিন্তু এনইপি 2020-তে পেয়েছি। এর আগে কিন্তু এই বিষয়টা আমাদের ভারতবর্ষের শিক্ষা ক্ষেত্রে ছিল না। এবার চলে আসি জিইআর, গ্রস এনরোলমেন্ট রেশিও, মোট ভর্তির অনুপাত। এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যেরকম স্কুলে স্কুল ছুট বা ড্রপ আউট, এগুলো যেরকম শিক্ষা ব্যবস্থাকে ভীষণভাবে গুরুত্ব দেয় এবং শিক্ষা ব্যবস্থাকে বলা যায় নানাভাবে প্রভাবিত করে, তো সেই রকম ভাবেই কিন্তু জিইআরও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা আমরা এনইপি 2020-তে পেয়েছি। এবার আরো একবার রিভিশনে যাই। আমরা যদি একেবারে প্রাচীন শিক্ষার দিকে তাকাই, তাহলে সেখানে কিন্তু আমরা দেখেছিলাম কি প্রাচ্য শিক্ষা, তাই তো, যেটাকে আমরা ওরিয়েন্টাল এডুকেশন বলি, যেখানে ট্র্যাডিশনাল বিভিন্ন ধরনের জ্ঞান এবং ইন্ডিজিনিয়াস নলেজ, যেগুলো একান্তই আমাদের নিজেদের, সেই সমস্ত জ্ঞানের উপরে ভীষণ রকমভাবে জোর দেওয়া হয়েছিল। তারপরে যখন আমরা প্রথাগত শিক্ষার মধ্যে যখন এলাম, তখন বিষয় থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা সবটাই কিন্তু অনেকটা নিয়ম মাফিক করার দিকে নজর দেওয়া হয়েছিল, যেখানে ফর্মাল ফিজিক্যাল ইনস্টিটিউশনাল লার্নিং এর উপরে আমরা দেখছি যথেষ্ট পরিমাণে জোর দেওয়া হয়েছিল। ক্লাসরুম মেথড, ইউনিভার্সিটি, কলেজ এডুকেশন, এগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে একটা সিস্টেম্যাটিক রূপ পেয়েছিল এই প্রথাগত শিক্ষায় এসে। কিন্তু অনেক মানুষেরই এই প্রথাগত শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে শিক্ষার চাহিদাকে পূরণ করা অনেক ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না। তাই প্রথাগত শিক্ষার বাইরে গিয়ে আমরা যদি দেখি, অপ্রথাগত শিক্ষারও কিন্তু প্রয়োজন আছে, যেটা কিনা অনেক বেশি ফ্লেক্সিবল। সে অন্য একটা কাজের সাথে সাথে শিক্ষা গ্রহণ করতে চায় বা বাড়িতে বসে শিক্ষা গ্রহণ করতে চায়, এরকম প্রয়োজনও কিন্তু অনেক মানুষের দরকার হয়ে পড়ে, যাতে করে সেই মানুষগুলোর শিক্ষার প্রসেসটা কোনোভাবে ব্যাহত না হয়। তাই অপ্রথাগত শিক্ষা, এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ভারতবর্ষের নিরিখে।
তাই আমরা ভারতবর্ষে দূরশিক্ষণ বিভিন্ন রকমের কেন্দ্র, ইগনু, ওপেন ইউনিভার্সিটি, ডিস্টেন্স এডুকেশন, এই সমস্ত কিছু কিন্তু বেশ ভালো রকম ভাবে দেখতে পাই এবং বর্তমানে কিন্তু এই অপ্রথাগত শিক্ষা যথেষ্ট পরিমাণে জনপ্রিয়তা পেয়েছে। আচ্ছা, এবার আসি কয়েকটা গুরুত্বপূর্ণ টার্ম যেগুলো আমরা এনইপি 2020-তে পেয়েছি। হ্যাঁ, ডিজিটাল এডুকেশনাল যে সিস্টেম এবং সেটার যে প্রগ্রেস, তার ভিত্তিতে জাস্ট কয়েকটা টার্মের ব্যাপারে এখানে আমি উল্লেখ করতে যাচ্ছি। প্রথম আছে সোয়াম। ভারত সরকারের বিনামূল্যে অনলাইন কোর্স প্রদানকারী একটি প্ল্যাটফর্ম হচ্ছে সোয়াম। আমরা যখন হায়ার এডুকেশন সম্পর্কে জানবো, এটা সম্পর্কে কিন্তু যথেষ্ট পরিমাণে গভীরভাবে কিন্তু পড়াশোনা করতে হবে। আর কি আর আছে স্বয়ংপ্রভা শিক্ষামূলক ডিটিএইচ চ্যানেল, হ্যাঁ, যেটা হাই কোয়ালিটি এডুকেশনাল প্রোগ্রামিং দেয় এবং এই প্রোগ্রামিং আমাদের বর্তমানের আধুনিক শিক্ষা ব্যবস্থাকে কিন্তু আলাদা গতি এনে দিয়েছে। এবার চলে আসি ম্যাসিভ ওপেন অনলাইন কোর্সেস, যেখানে গ্লোবাল জি আমরা দেখছি গ্লোবালি যে এডুকেশনের যে রমরমা এবং ছড়িয়ে পড়া, সেখানে কিন্তু এই MOOCs এর গুরুত্ব কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। একটা উন্মুক্ত অনলাইন কোর্স বলা যেতে পারে। এই ধরনের নতুন নতুন বিষয়গুলো, এগুলো কিন্তু আমরা প্রত্যেকটাই দেখছি আধুনিক শিক্ষা ব্যবস্থাকে রমরমিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবার চলে আসি কিছু গুরুত্বপূর্ণ টার্ম যেগুলো আমাদের হায়ার এডুকেশনকে খুব ভালো করে জানতে গেলে অবশ্যই মনে রাখতে হবে, তার শর্ট ফর্ম, ফুল ফর্ম সবটাই। সেরকম কয়েকটা টার্ম আমি দেখানোর চেষ্টা করছি। প্রথমেই চলে আসি এনসিটিই। এনসিটিই সকলেরই জানা যে শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র। এবার এই শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র এনসিটিইর ঠিক কি কি ভূমিকা এবং সেক্ষেত্রে কি কি নিয়ম কানুন স্কুল এডুকেশনের জন্য, কলেজের জন্য ঠিক কি কি নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন সংক্রান্ত এবং এনসিটিইর কার্যাবলী সংক্রান্ত বিষয়গুলো কিন্তু জানতে হয়। আচ্ছা, বিসিআই লিগ্যাল এডুকেশন, অর্থাৎ কিনা শিক্ষা সংক্রান্ত বিভিন্ন আইন, সেগুলো কিন্তু আমরা নোট করব। এছাড়াও রয়েছে AICTE টেকনিক্যাল এডুকেশন, যেটা কিনা আমাদের সাধারণ প্রথাগত শিক্ষার সাথে বর্তমানকালে একটু একটু করে কিন্তু সমান্তরালভাবে একেবারে স্কুল লেভেল থেকে শেখানোর বিষয়টাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই সংক্রান্ত বিভিন্ন নিয়ম নীতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা, এই সবটাই কিন্তু আমাদের এখানে জানতে হয়। এছাড়াও রয়েছে এগ্রিকালচারাল এডুকেশন, কৃষি সংক্রান্ত বিভিন্ন শিক্ষার বিষয় পোর্টাল, যেগুলো কিনা আমাদের একেবারে যে বেসিক লেভেলের যে অর্থনৈতিক ভিত্তি কৃষিকাজকে ভীষণভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই আধুনিকতম শিক্ষা ভীষণভাবে কাজে লাগানো প্রয়োজন। আচ্ছা, আইএনসি নার্সিং এডুকেশন, আমাদের শিক্ষা হলো অর্থনৈতিক ভিত্তি হলো, এবার আমাদের জীবনটাকে স্মুথ করার জন্য, রোগমুক্ত করার জন্য কিন্তু চিকিৎসা ব্যবস্থার দিকেও নজর দেওয়া দরকার। তো সেই হিসাবে নার্সিং এডুকেশনও হচ্ছে পেশাদারি বা কারিগরি শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ, যেটা কিন্তু আমরা সেই অংশের যে বিষয়গুলো রয়েছে, যে বিভিন্ন প্রজেক্টগুলো রয়েছে এবং প্ল্যানিংগুলো রয়েছে, কিভাবে পরীক্ষা হয়, কিভাবে নিয়োগ হয় এবং কি তার নিয়ম, সবটাই কিন্তু আমাদের এখানে জানতে হয়। তাহলে এই সবে মিলিয়ে আমরা যে কটা বিষয় দেখলাম, এগুলো প্রত্যেকটাই কিন্তু পেশাদারি এবং কারিগরি শিক্ষার একটি গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। এই স্তম্ভগুলোকে কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হবে। এবার ভ্যালু এবং এনভায়রনমেন্ট এডুকেশন, এটা ছাড়া তো আমাদের জীবন অচল। তো সেই কারণে নৈতিকতার শিক্ষা এবং পরিবেশকে সুরক্ষিত রাখার শিক্ষা, যেটা বোধহয় আর্টস সায়েন্স কমার্স কোনো কিছু ভেদাভেদেই আসে না, এটা সামগ্রিকভাবে প্রতিটি মানুষের, সে যে স্তরেই থাকুক না কেন, উচ্চশিক্ষা হোক বা নিম্ন, প্রতিটি মানুষের মধ্যে কিন্তু মিনিমাম এই শিক্ষার প্রয়োজন হয়, যেটা আমাদের হায়ার এডুকেশনেও সেইভাবে আমাদের কিছুটা অংশ পড়তে হচ্ছে। এবার ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা কিন্তু দেখি কিছু সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে এবং রয়েছে রাজ্য বিশ্ববিদ্যালয়, রয়েছে ডিমিড বিশ্ববিদ্যালয় এবং রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়। এই প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের যে অ্যাফিলিয়েশন, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের গঠন, কার্যাবলী এবং তারা কিভাবে কাজ করে, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে এবং এই বিষয়টা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু প্রশ্ন প্রায়ই আসতে আমরা দেখতে পাই। আচ্ছা,
এই উচ্চ শিক্ষার ক্ষেত্রে আমরা যেরকম ইউজিসি কে দেখতে পাচ্ছি অনুদানের একটি সংস্থা হিসেবে, ইউজিসির অনুদান বা গ্রান্টের যে ব্যাপারটা রয়েছে যেটা কিনা উচ্চ শিক্ষা ব্যবস্থাকে অনেক বেশি সচল করে, তার যেরকম গুরুত্ব রয়েছে ন্যাক, ন্যাক যে কিনা কি করে অ্যাসেসমেন্ট করে যে একটা কলেজের পঠন পাঠন থেকে শুরু করে সমস্ত কিছুর মান কতটা, সেই ন্যাকের যেরকম গুরুত্ব রয়েছে সেই রকমই কিন্তু NIRF অর্থাৎ কিনা পারফরমেন্স র্যাঙ্কিং, সেটাও কিন্তু একটা বিশ্ববিদ্যালয়কে সেরা থেকে সেরা করে তোলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ইউজিসি, ন্যাক, NIRF প্রত্যেকটা বিষয় আমাদের উচ্চশিক্ষাকে কিন্তু প্রতিটি দিন এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সুন্দর থেকে আরো বেশি করে মডার্ন করে তুলছে। তাই এই বিষয়গুলোকে আমাদের জানতে হয়। ঠিক আছে, এবার যদি আমরা ইউজিসির টাইমলাইনটা দেখি তাহলে দেখা যাচ্ছে যে কাজ করতে শুরু করেছিল ইউজিসি 1953-তে। ঠিক আছে, তারপরে 1956-এ পার্লামেন্টের আইনে এটা সংবিধিবদ্ধ একটি সংস্থায় পরিণত হলো। অন্যদিকে ন্যাকের দিকে যদি তাকাই তাহলে ইয়ার অফ এস্টাবলিশমেন্ট হচ্ছে 1994, বেঙ্গালুরুতে হচ্ছে এর সদর দপ্তর। এবার চলে আসি পরবর্তী অংশে, যেখানে বলা হচ্ছে সোয়াম কোড ডেফিনেশনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াস ফ্রি অনলাইন কোর্স প্ল্যাটফর্ম, যেটা ভারত সরকারের বিনামূল্যে অনলাইন কোর্সের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে এই বিষয়টি আমরা পেয়েছি 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে, যে শিক্ষার ব্যাপারটা যেটা কিনা যৌথ তালিকার মধ্যে দিয়ে আমরা শিক্ষাকে আরো বেশি সচল গতিতে কিন্তু এগিয়ে যেতে দেখছি, যেটা কিনা আগের রাজ্য তালিকায় ছিল। এই সবে মিলিয়ে হায়ার এডুকেশন নিয়ে ছিল একটা খুব ছোট্ট একটা ধারণা। আমি জাস্ট এটা বলার চেষ্টা করলাম যে হায়ার এডুকেশন থেকে ঠিক আমরা কোন কোন বিষয়ে ফোকাস করব এবং কিভাবে পড়ব, আর কোন কোন বিষয়গুলোকে অবশ্যই নোট ডাউন করব। BSSCI এ নেটের প্রিপারেশন চলছে এবং নেট পেপার 1 থেকে শুরু করে নেট পেপার 2 এর বিভিন্ন সাবজেক্টের ক্লাস কিন্তু চলছে। রথযাত্রা উপলক্ষে, পবিত্র রথযাত্রার সময়ে আমরা দেখতে পাচ্ছি BSSCI একটা সুবর্ণ সুযোগ এনেছে, যেখানে মোটে 2000 টাকা দিয়ে আপনি আপনার সিটটা বুক করতে পারেন এবং এই অফারটার মোটে আর 4টে দিন বাকি আছে। তাই যারা চাইছেন নিজেদের প্রিপারেশন পর্বটা একেবারে প্রথম থেকে খুব সুন্দরভাবে এগিয়ে চলুক, তারা কিন্তু BSSCI এ নিজেদের সিটটা বুক করতেই পারেন। আচ্ছা, এবার চলে আসি BSSCI তে শুধুমাত্র নেট না, নেটের পাশাপাশি অন্য বিভিন্ন টিচিং ওরিয়েন্টেড কোর্সের কিন্তু ক্লাস চলছে, যেক্ষেত্রে আমরা টেট দিগ্বিজয় 3 ব্যাচ সবে শুরু হয়েছে। এখানেও কিন্তু রথযাত্রা স্পেশাল অফার রয়েছে, নতুন ব্যাচে ভর্তি চলছে। আপনারা যদি কেউ এই সংক্রান্ত কিছু ধারণা বা জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে ফোন করতে পারেন। আমার ফোন নাম্বার হলো 8910865788। টেট সংক্রান্ত, নেট সংক্রান্ত যে কোনো কোয়ারির জন্য আপনারা অবশ্যই আমাকে ফোন করতে পারেন। এবং আপনারা যখন এই যে 2000 টাকায় অর্থাৎ কিনা ডিসকাউন্ট প্রাইসে BSSCI এর যে কোনো টিচিং ফাউন্ডেশন ব্যাচে হোক, টেটে হোক বা নেটে ভর্তি হতে চাইছেন, এই ডিসকাউন্ট প্রাইসটা কিন্তু আপনারা তখনই পাবেন যখন আপনারা ডিসকাউন্ট কুপন কোড নাম্বারটি অ্যাপ্লাই করবেন, যেটা হচ্ছে YT118। এই ডিসকাউন্ট কুপন কার্ডটা অ্যাপ্লাই করলে কিন্তু আপনি এই 2000 টাকার যে স্পেশাল অফার প্রাইস সেটা কিন্তু পেয়ে যেতে পারেন। টিচিং ফাউন্ডেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি SNSTর বিভিন্ন রকমের সাবজেক্ট, বাংলা থেকে শুরু করে ইতিহাস এবং ইংরাজি রয়েছে, সাথে এডুকেশন, ফিলোসফির মতো অন্যান্য সাবজেক্ট, যে সমস্ত সাবজেক্টের ক্লাস ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এই সাবজেক্টগুলোতেও কিন্তু বুকিংয়ের ক্ষেত্রে 2000 টাকায় আপনি মোটে আর 4 দিন রয়েছে এই অফারটা নিতেই পারেন। আপনার যদি এই ভিডিওটা কোনোভাবে কাজে লেগে থাকে বা আপনার যদি মনে হয় যে প্রিপারেশন পর্বটা এই ভিডিও থেকে কিছুটা হলেও আপনাকে বুস্ট আপ করতে পেরেছে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।